পদ্মজা উপন্যাস পর্ব ৩। আর আমি তোমাদের সাথে অনিন্দিতা। তো চলো ৩ নম্বর পর্বটা শুরু করা যাক। পদ্ম, আমার ঘরে আয়। মায়ের এমন কাটকাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে যায়। পূর্ণা প্রেমা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে। পদ্মজার ধুকধুকানি হৃদস্পন্দন নিয়ে হেমলতার ঘরের দিকে গেল। হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছেন। পদ্মজা পায়ের আঙুল খিঁচে দাঁড়িয়ে আছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। তাকে ছাড়া পদ্মজার কিভাবে চলবে? পদ্মজার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয়, কিন্তু আজ বলতেই হবে। আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কী লুকোচ্ছিস আমার থেকে? হানিফ কী করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিল। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না, আমি জানি সে কতটা খারাপ। তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল, কী লুকোচ্ছিস? কী করেছে হানিফ? মায়ের আদুরে কণ্ঠ শুনে পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হো হো করে কেঁদে উঠল। লুটিয়ে পড়ল মায়ের কোলে। দুই বাড়িটি মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের এক সফল ব্যবসায়ী ছিলেন। 4 পুত্রের জন্মের পর তাদের জন্য 6 কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন। টকবকে 2 পুত্র 16 বছর বয়সেই 1971 সালেই মুক্তিযুদ্ধ নিহত হয়। ছোট ছেলে 8 বছর বয়সেই কলেরা রোগে মারা যায়। বাকি থাকে বড় ছেলে মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ির উত্তরাধিকারী মোর্শেদ। যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না, বাউন্ডুলে জীবন তার, স্ত্রী সন্তানের অধীনেই এখন মোড়ল বাড়ি। তারাই বাড়িটির রক্ষণাবেক্ষণ করেন। পুরো বাড়ির চারপাশে জুড়ে গাছগাছালি। বাড়ির পেছনে টলটলে জলের স্রোতস্বিনী। অন্ধকার গাঢ় হতেই পরিবেশ নিস্তীর্ণ রাতের রূপ ধারণ করে। রাতেই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সঙ্গে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে তার চোখ মুছে নিল এবং হেমলতাকে বলতে শুরু করলো, আমার সৌদিতে যাওয়ার আগে ওদিন বাড়িতে খালামণি, ভাই, আপা সবাই এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রাপালার লোকও এসেছিল, তাই। হেমলতা শিকারি পাখির মতো চেয়ে আছে। পদ্মজা কান্নার দমকে কথা বলতে পারছিল না। হাত পা কাঁপছে, তাকে ভীত দেখাচ্ছে। হেমলতা মেয়ের হাত চেপে ধরে উৎসাহ দিতে ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল। হঠাৎ করে কিছু পড়ার আওয়াজ শুনে দুজন মিলে হুড়মুড়িয়ে ঘরের ভেতরে দরজা খুলে ঢুকে পড়ল। হেমলতা গোপন বৈঠক ভেঙে বারান্দায় এসে দাঁড়ায়। উঠানে বিদ্যুৎ নেই। পেছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। হেমলতা গলা উঁচিয়ে খেকিয়ে উঠল, কে কে ওখানে? ভাঙা গলায় কেউ খুব কষ্টে উচ্চারণ করল, আমি। চিরপরিচিত কণ্ঠ শুনে বুঝতে দেরি হলো না। তিনি দ্রুত পায়ে উঠোনে ছুটে যান। গেটের পাশে নিথরের মতো পড়ে আছে মোর্শেদ মোড়ল। তার গায়ে শীতের চাদর। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতার চোখে মুখে ছড়িয়ে পড়ে উদ্বেগ। তিনি 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরেন। পদ্মজা পূর্ণা দৌড়ে এলো সাহায্য করতে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাসকষ্টের উপক্রম হয়। দম একদম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়।
তিন মা মেয়ে মোর্শেদকে ধরে ঘরে নিয়ে যায়। মোর্শেদ হুট করেই বাড়ি ছাড়ে, আবার হুট করেই বাড়ি ফিরে। কখনো কাকডাকা ভোরে, কখনো নিশীথ রাতে, কখনো আবার কাঠফাটা রোদে। তার মনে পড়ে নিজ আলয়ের কথা, ফিরে আসে ক্ষিপ্ত ঘোড়ার মতো। মোর্শেদের এমফাইসিমা রোগটা ধরা পড়েছে 7 বছর আগে। তার অ্যাজমা ছিল, আবার ধূমপানেও আসক্ত। ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে যায়, রাত 1টার দিকে ঘুমিয়ে পড়লেন। পূর্ণা প্রেমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার ঘরে ছিম মেরে বসে আছে। তার চোখের দৃষ্টি জানালার বাইরে। জ্যোৎস্না গলে গলে পড়ছে, কি সুন্দর দৃশ্য। সে দৃশ্যের দিকে অপলক নয়নে চেয়ে আছে। পদ্মজা ভাবছে, আম্মা এখনো আসছে না কেন? সে আজ সব বলতে চাই, হৃদয়ের ক্ষত বয়ে বেড়ানো সম্ভব হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দরজার পাশে এসে দাঁড়ায় হেমলতা। হাতে থাকা হারিকেনের তীব্র আলোয় পদ্মজা গুটিয়ে যায়। হেমলতা হারিকেনের আগুন নিভিয়ে পদ্মজার পাশে গিয়ে বসে। পদ্মজা সব কিছু বলার জন্য তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। বয়স আর কত হবে, ওই 9-10। খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেছিলেন হেমলতা। হানিফের সৌদি যাওয়ার উপলক্ষে রবিবারের এক সকালে নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত ছিল। দুপুরের দিকে বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল, তাই বাকিদের সঙ্গে যেতে পারিনি। যখন ঘুম ভাঙল, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। সেদিন মোর্শেদের হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে থাকতে পারেনি। বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক, পদ্ম নাকি? পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ায়। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। ওইটুকু মেয়ের ফর্সা চামড়ায় বিকৃত মস্তিষ্কের হানিফকে বড্ড টানে, উপেক্ষা করতে পারে না। মিষ্টি সুরে হানিফ বলল, আয় আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দেয়। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ চট করে দরজা বন্ধ করে দিল। তার অদ্ভুত চাহনি আর দরজা বন্ধ করার গতি দেখে পদ্মজার মন কেমন কেমন একটা করে উঠল। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, গা ঝিমঝিম করছে, ভয় পাচ্ছে। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে, এদিকে আয়, তোর লগে গল্প করি। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করছে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। পদ্মজার বাহুতে গভীরভাবে স্পর্শ করে, বলে, তুই জানস তুই যে সবার থেকে বেশি সুন্দর। হানিফের প্রশ্নে পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজাকে খারাপ অনুভূতি দিচ্ছে। তার কান্না পাচ্ছে, মাথা ভন ভন করছে। হানিফ গলার জোর বাড়িয়ে মিষ্টি করে বলল, মোচরাস কেন রে সেরি, শান্তিমতো বইয়া থাক। মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিমু। হানিফ দুহাত শক্ত করে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই কোল থেকে নামতে পারছে না। সে কাঁদো কাঁদো হয়ে বলল, মামা আমি চলে যাব। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না,
স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে তুলছে। পদ্মজা কান্না আটকে রাখতে পারল না, হঠাৎ কেঁদে উঠল। বলল, ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি মামা, বাড়ি যাব আমি। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিব না, কান্দিস না। বাঁধন হালকা হতেই পদ্মজা কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইলের মতো লাগছে। মায়ের কাছে সে আজরাইলের গল্প অনেক শুনেছে। আজরাইল যখন জান নিতে আসে তখন শরীরে নাকি খুব কষ্ট অনুভব হয়। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজার দরজার দিকে তাকাই, অনেক উঁচুতে ছিটকানি। উচ্চতা কম হওয়াতে সে দরজা খুলতে পারবে না। তাই হানিফকে ভয়ে ভয়ে বলল, মামা দরজাটা খুলে দাও। ধমকে উঠল হানিফ, কেন? আমি তোরে যাইতে কইছি? তার কর্কশ কণ্ঠে ধমকে পদ্মজা ভয় পেয়ে কেঁপে উঠল। তার চোখে নহর বইছে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দু মাত্র ভূক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই, বৃদ্ধ সৎ বাবাও কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে। ভয়ে জোরে জোরে কান্না করতে শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করে উত্তেজনায় ফুটছে। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার হাত পা মুখ বেঁধে ফেলল। পদ্মজার দুই চোখের পানি হানিফের হৃদয়কে ছুঁতে পারছে না। এই ছিল 3 নম্বর পর্বের সব ঘটনা। তো কেমন লাগলো তোমাদের 3 নম্বর পর্বটা অবশ্যই জানিও।